শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তৌহিদ হোসেন। নানা কর্মসূচিতে দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বিএনপি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু হয়। সীমিত পরিসরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলটি। সেখানে মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, বিএনপির যারা এসেছে সবাইকে উদ্যানে প্রবেশ করতে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, দেশি বিদেশি চক্রান্তের কারণে একদলীয় সরকার ক্ষমতায় আছে। বিএনপি ৪৩ বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু আজকে এই ৪৩ বছর পার করে ৪৪ বছরে পড়েছে। আমাদেরকে তো আসতে দেওয়া হয়নি, সরকার তো বাধা নিষেধ করেছে। এখানে আসলে বাধা দেওয়ার কোনো বিষয় ছিল না। আপনারা দেখেছেন, বিএনপি বা যারা এখানে এসছেন শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু বাধাহীনভাবে এখানে প্রবেশ করেছেন। তারা তাদের কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করে তারা চলে গেছেন। বিএনপির নেতৃত্বে শিগগিরই দেশের পরিস্থিতি বদলাবে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিষ্ঠার পর এখন সবচেয়ে বৈরী সময় পার করছে তার দল। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান। মির্জা ফখরুল আরও বলেন, কারো কথায় দেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার স্থান চলে যাবে না। বিএনপি মহাসচিবের আশা, গণ আন্দোলনে বদলে যাবে পরিস্থিতি। সে আন্দোলনের নেতৃত্বে থাকবেন চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় লক্ষাধিক মামলা, আমাদের ৫০০-র উপরে নেতাকর্মী গুম হয়ে গেছে, প্রায় সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছে। এর চেয়ে বড় সংকটময় সময় তো আর কখনো বিএনপি পার করেনি। এর আগেও বিএনপির অনেকগুলো বিপর্যয় এসছে, দল থেকে অনেকে বেরিয়ে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, তখন একটা বড় ক্রাইসিস এসছে। এর পরবর্তীকালে আবার 1/11 একটা বিশাল ক্রাইসিস এসছে বিএনপির সামনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে গেছেন, আমাদের সব শীর্ষ নেতারা কারাগারে গেছেন, তখনও ক্রাইসিস। তার চেয়েও বড় ক্রাইসিস চলছে এখন। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে সংসদে বসিয়েছিলেন খালেদা জিয়া। একই সংসদের বিরোধী দলের চেয়ারে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আরেক খুনি মেজর বজলুল হুদাকে। জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে চতুর্দশ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ সহ প্রয়াত এমপি, মুক্তিযোদ্ধা ও পেশাজীবীদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। কুমিল্লার চান্দিনার প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের উপর আলোচনার কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই চান্দিনা থেকেই বঙ্গবন্ধুর এক খুনিকে সংসদ সদস্য বানিয়েছিলেন খালেদা জিয়া। 15ই আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও এক ধাপ উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে দুইজন, একজন হচ্ছে মেজর হুদাকে চুয়াডাঙ্গা থেকে, আর চান্দিনা থেকে কর্নেল রশিদকে। যেখানে লাশ নেই সেখানে লাশের প্রতি শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। খলনায়ককে নায়ক বানানোর কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে অপারেশন জ্যাকপট বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও বলেন মন্ত্রী, কাউকে সম্মান জানানোতে সরকার বাধা দিতে পারে না। শুধু জিয়াউর রহমানের কবর নয়, সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে। জিয়াউর রহমানের তথাকথিত কবর শুধু আমি বলি, যত আরো কিছু কবর আছে অবৈধভাবে দিয়েছে। জিয়াউর রহমানটা বোধহয় জায়েজ করার জন্য দিয়েছে কিনা জানি না, শাহজি গৈরহদের যাদের কবর আছে সবগুলি, সেই যত অবৈধ স্থাপনা এই ধরনের আছে সবগুলি অপসারণ করে। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। মুক্ত জীবনে ফিরে এলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ২৬ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বুধবার বনানীর বাসায় ফেরেন তিনি। কোনো প্রতিক্রিয়া না জানালেও সকালে কারাফটকে হাস্যোজ্জ্বল পরী হাত নেড়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কারাগার থেকে মুক্তির প্রায় ৪ ঘন্টা পর বনানীর বাসায় পৌঁছায় পরীমণির গাড়ি থেকে নেমে তিনি উপরে উঠে যান। তবে তার আইনজীবী জানিয়েছেন, আইনি লড়াই চালিয়ে যাবেন পরীমণি। গত ৪ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
এর ছবি ভালো লাগে, এর নৃত্য ভালো লাগে, এর জন্যই ভালো লাগে। পরীর মতনই দেখা যায়, আর আমি তার মতন হওয়ার অনেক শখ, আমি একটা নায়িকা হতে অনেক শখ। আমরা তার ভালো জানি, তার জন্য আমরা আইছি মাদারপুর তো নেই। মিডিয়ার সাথে কথা বলতে কোনো বাধ্যবাধকতা নাই, সে এতদিন জেল হাজতে থাকায় তার একটু শারীরিক মানসিক অসুবিধা আছে, যার কারণে মিডিয়ার সামনে কথা বলে নাই। তবে মিডিয়ার সামনে অবশ্যই কথা বলবে, পরে বলবে। এদিকে চিত্রনায়িকা পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে এমন মন্তব্য আসে। এ সময় আদালত বলেন, পরিমণির মামলায় তৃতীয় দফা রিমান্ডের কোনো প্রয়োজন ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলেন আর বিচারক রিমান্ড মঞ্জুর করলেন, এটা তো সভ্য সমাজে হতে পারে না, এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড এই সভ্য সমাজে চলতে পারে না, এরকম একটা মন্তব্য করেছে। করোনা প্রসঙ্গে আসতে চাই। করোনায় দেশে আরও ৭৯ জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছে ৩,০৬২ জন। এই নিয়ে মোট মৃত্যু ২৬,২৭৪ জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 10.11%। নমুনা পরীক্ষা হয় ৩০,২৯৪টি। এ পর্যন্ত শনাক্ত ১৫,০৩,৬৮০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৯৯৯ জন। মোট সুস্থ ১৪,৩১,৯৮৪ জন। মৃত ৭৯ জনের মধ্যে পুরুষ ৪৩, নারী ৩৬। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ৮, সিলেটেও ৮, খুলনায় ৪, বরিশালে ৩, ময়মনসিংহে ৩ ও রংপুরে ২ জন মারা গেছেন। স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। তিনি বলেছেন, এই জন্য বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে সরকার। তবে এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা নেই। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত সপ্তাহ থেকে করোনায় মৃতের হার ৪১% কম, সংক্রমণের হার গত এক মাস থেকে নিম্নমুখী হয়ে 12% পর্যন্ত কমেছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন স্কুল কলেজ খুলে দিতে, আপনারা জানেন টিচারদের আমাদের মোটামুটি টিকা দেওয়া শেষ। ইউনিভার্সিটিতেও, সরকারি ইউনিভার্সিটিগুলোতে আমরা টিকা দিয়ে দিয়েছি। এখন বাকিদেরকে টিকার আওতায় আনতে পারলে হয়তো দেয়া যাবে। ডিসেম্বরের মধ্যে ৯ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। বুধবার বিকেলে শাহজালাল বিমানবন্দরে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের দেয়া ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বলেন, কোভ্যাক্সের আওতায় এ মাসে আরও ৫০ লাখ ফাইজারের টিকা পাওয়া যেতে পারে। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, করোনা মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসাথে লড়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। These vaccines, I know, arrive at a crucial time as we look to bolster the ongoing rollout of the national vaccine campaign vaccination campaign here in Bangladesh. এই মাসে আমরা ২ থেকে ২.৫ কোটি লোককে টিকা দিতে পারবো। এখন থেকে প্রতি মাসে আগামী ২ মাসের মধ্যে আমরা ৬ কোটি ডোজ পাবো। দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি আছেন ২৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ১,১৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি আছেন ১,০১৫ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১০,৬৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর মারা গেছেন ৪৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়ে ক্ষুব্ধ পুলিশ কর্মকর্তারা। জেলায় প্রতিদিন যেসব মামলা বা জিডি হয়, জেলা প্রশাসকদের কাছে তা রোজ জানাতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পুলিশের আইনের আওতায় তথ্য দিতে বাধ্য বলে চিঠিতে বলা হয়েছে। তবে পুলিশ বলছে, এসব তথ্য আদালতে জানানো হয়, ডিসিদের দিতে তারা বাধ্য নন। এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইজিপি। পুলিশ সদরে কথা বলে জানা গেছে, শিগগিরই এই বিষয়ে মন্ত্রণালয়ে একটি ব্যাখ্যা পাঠাবেন কর্মকর্তারা। বেঙ্গলের ওই যে ১৯২ ধারায় যে ধারা উল্লেখ করা হয়েছে, আপনারা এটা কোনো কঠিন কোনো বিষয় না এবং এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। তো ওইটা আপনারা পড়লে ওইটা উত্তর পেয়ে যাবেন। আর এটা উত্তর দিয়ে আমি খামাখা কোনো ধরনের একটা বিভ্রান্তি তৈরি করতে চাই না। অনেকভাবে এটাকে ব্যাখ্যা করবেন। কেন একটা সেটেলড ইস্যু নিয়ে আবার চিঠি দিয়েছে সেটা আমার বোধগম্য হচ্ছে না। পুলিশ রিপোর্ট আদালতে প্রেরণ করতে হয়।
ইরানের আদলে নতুন সরকার হবে আফগানিস্তানে। হেবায়তুল্লাহ আখুনজাদাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা রেখে খুব শিগগিরই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবে তালেবান। মঙ্গলবার এমন আভাস দিয়েছেন শীর্ষ নেতারা। এদিকে মার্কিন সেনাবাহিনী বিদায়ের পর যুক্তরাষ্ট্রসহ সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছে তালেবান। জানিয়েছেন নতুন কোনো যুদ্ধ সহিংসতা তারা চায় না। নতুন সরকার এবং মন্ত্রিসভা গঠনের কাজ প্রায় চূড়ান্ত। কয়েকদিনের মধ্যেই সেটি সর্বসম্মুখে ঘোষিত হবে। যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রত্যাশা তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন। আমিরুল মোমিনিন হেবায়তুল্লাহ আখুনজাদাই আমাদের সর্বোচ্চ নেতা থাকবেন। কাবুল বিমানবন্দরের ভগ্ন দশা দেখে হতাশ তালেবান। প্রায় 70টি উড়োযান এবং সামরিক যান ধ্বংস করে রেখে গেছে মার্কিন বাহিনী। 30 আগস্ট আফগানিস্তানে 2 দশকের অভিযানের ইতি টানে যুক্তরাষ্ট্র। যাওয়ার আগে তাদের ব্যবহৃত ব্ল্যাক হক, চিনুক হেলিকপ্টার এবং বিমানগুলো ভেঙে দিয়ে গেছে তারা। এছাড়া নানা অভিযানে ব্যবহৃত কয়েক ডজন গাড়িও নষ্ট করেছে মার্কিন সেনারা। অকার্যকর করে গেছে হামিদ কারজাই এয়ারপোর্টে স্থাপিত বিমান হামলা প্রতিরোধক ব্যবস্থাটিও। পেন্টাগন মুখপাত্র জন কির্বি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তালেবান সদস্যরা বিমানবন্দরে কাজে লাগানোর মতো কিছুই খুঁজে পাবে না। পেলেও সেসব ওড়ানোর সক্ষমতা তাদের নেই। আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধে $2 ট্রিলিয়ন উপরে খরচ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে পানশির উপত্যকায় ঢুকছে তালেবান। মঙ্গলবার দলটির বিভিন্ন পেজ থেকে এমন কিছু ভিডিও প্রকাশ করা হয়। জাতীয় প্রতিরোধ বাহিনী NRF এই ব্যাপারে একটি বিবৃতিও প্রকাশ করেছে। জানায়, উপত্যকার পশ্চিমাঞ্চলীয় প্রবেশপথে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান। সেখানে তুমুল লড়াইয়ের পর প্রাণ হারান 7 মিলিশিয়া, আহত হন আরও 2 জন। পাল্টা অভিযানে 8 তালেবানের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন NRF মুখপাত্র ফাহিম দাস্তি। তার দাবি, পানশির উপত্যকার প্রতিরক্ষা কাঠামো কতটা মজবুত সেটা পরীক্ষার জন্যই এই হামলা চালানো হয়েছে। তালেবান গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও পানশির উপত্যকা থেকে প্রতিরোধের ডাক দিয়েছেন সেখানকার নেতা আহমেদ মাসুদ। যুদ্ধ নয়, বরং জোট সরকারের শরিক বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। নেটো যুক্তরাষ্ট্রের পতাকা মোড়ানো কফিন নিয়ে বিজয় উল্লাস করল তালেবান। সবশেষ মার্কিন বহর আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর খোস্ত শহরে ছিল এই সমাবেশ। নকল শবযাত্রায় রাখা হয় ফ্রান্স ও ব্রিটেনের পতাকা দিয়ে ঢাকা কফিনও। উপস্থিত নেতারা জানান, দীর্ঘ 20 বছরের যুদ্ধের সমাপ্তির পর তালেবানের কাছে পরাস্ত হয় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর লাশ বের হয়েছে আফগানিস্তান থেকে। জানায়, তাদের জন্য অপমানজনক বিদায়ী প্রাপ্য। এ সময় গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করেন তালেবান সদস্যরা। স্লোগানের মাধ্যমে জানায়, স্বাধীন আফগানিস্তানে আর কোনো অভিযানের সুযোগ নেই। দেশটি থেকে 30 আগস্ট মধ্যরাতে সবশেষ মার্কিন বহর বিদায় নেয়। তার আগে কাবুল বিমানবন্দর থেকে সরানো হয় 1,23,000-এর মতো মানুষকে। কাবুল বিমানবন্দর থেকে বিদেশি সেনা চলে যাওয়ার পর পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। গোষ্ঠীটির নীতি নির্ধারকরা বলছেন, কাবুল বিমানবন্দর সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা এবং স্থাপনার সংস্কার এবং পুনর্গঠন করাই হবে তাদের প্রাথমিক লক্ষ্য। এরই মধ্যে এই কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে তালেবানরা। তবে বিদেশে আশ্রয় নেওয়া আফগানদের সংখ্যা তালেবানের শাসনে আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ হবে। কাবুল বিমানবন্দর পুনর্গঠনের কোনো বিকল্প নেই আমাদের জন্য, কারণ আন্তর্জাতিক যোগাযোগের জন্য এটাই আমাদের একমাত্র পথ। বেসামরিক ও সামরিক 2 ক্ষেত্রেই ব্যবহারের জন্য এই বিমানবন্দর পুনর্গঠনের কাজ শুরু করা হয়েছে। আশা করছি খুব শিগগির এটি আবারও চালু হবে। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে কিউইদের 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। স্বাগতিকদের বোলিং তোপে মাত্র 60 রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে 5 ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বল হাতে শুরুতেই শেখ মেহেদী 0 রানে ফেরান অভিষিক্ত রবীন্দ্রকে। এরপর সাকিব আল হাসান বোল্ড করেন উইল ইয়াংকে। ব্ল্যাক ক্যাপদের 3য় ও 4র্থ উইকেট নেন নাসুম আহমেদ। গ্ল্যান্ডহোম ও ব্রান্ডেলকে এই বাহাতি স্পিনার ফেরালে 9 রানে 4 উইকেট হারায় সফরকারী দলটি। কিন্তু কিছুটা প্রতিরোধ করা নিউজিল্যান্ড অধিনায়ক লাথাম আর হেনরি নিকলসকে ফেরান সাইফুদ্দিন। মাত্র 16 ওভার 5 বলে 60 রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই নাইমকে হারায় টাইগাররা, আর এজাজের বলের পরের ওভারে স্ট্যাম্পিং হয়ে ফেরেন লিটন দাস। তবে সাকিব মুশফিকদের দৃঢ়তায় বিপদ কাটে টাইগারদের। সাকিব ম্যাচে সর্বোচ্চ 25 রান করে আউট হলেও মুশফিক অপরাজিত 16 আর মাহমুদুল্লাহ অপরাজিত 14 রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। বিশ্বকাপের আগে টাইগারদের এরকম নিয়মিত জয় সেই আসরে অবদান রাখবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার ও প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সিরিজের থেকেও এই পিচ কঠিন ছিল বলে মনে করেন সাকিব। আর প্রথমবার টি-20তে নিউজিল্যান্ডকে হারানোর পেছনে বোলারদের দাপটকে বাহবা দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ম্যাচ জিতছি, এটা আমাদের জন্য খুবই ভালো লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ।
আমার মনে আছে আমরা 2007-এর ওয়ার্ল্ড কাপে যখন ভালো করেছি তার আগে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা ওডিআইতে, তো ওটা আমাদেরকে হেল্প করেছিল 2007-এর ওয়ার্ল্ড কাপে ভালো করতে। তো আমার মনে হয় যে এই উইনগুলো আমাদের টিমের ওই কনফিডেন্সটা ভালো অবস্থাতে নিয়ে যাবে, যেখানে আমরা ওয়ার্ল্ড কাপে যে ভালো করতে পারি। The main key was that the bowlers have been very hungry and they are very disciplined with their skills, not trying too much when they are bowling, putting their best effort and their skills according to the conditions that it's needed. That's what was important, and their consistency has been brilliant. তামিম ইকবাল টি-20 বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ফেসবুক লাইভে। বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের দলেও তিনি নেই। মূলত খেলার মধ্যে না থাকার কারণেই টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে তামিম জানান। এই সংক্রান্ত বিষয়ে তিনি বোর্ড সভাপতি ও প্রধান নির্বাচকের সাথে কথাও বলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। আরও বলেছেন, ইনজুরি কোনো সমস্যা নয়, মূলত খেলার মধ্যে না থাকাতেই এমন সিদ্ধান্ত। দেশের হয়ে 15 থেকে 16টি টি-20 মিস করার কারণে এই মুহূর্তে তিনি বিশ্বকাপ খেলতে চান না। তবে টি-20 থেকে তিনি অবসর নিচ্ছেন না, আবারও ফিরতে চান জাতীয় দলের জার্সি গায়ে। একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে আমি ওনাদেরকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি, যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে। যেটা হলো, আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। এটার 2-3টি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির শেষ বোর্ড সভা, যেখানে ঘোষণা করা হলো বিশ্বকাপের আগে অক্টোবরে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। বোর্ড সভা শেষে এমন কথা জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। এদিকে নিজে বোর্ডের পরিচালক থেকে কাউকে নতুন সভাপতি করার কথা জানিয়েছেন পাপন। তবে যদি সবাই সভাপতি হিসেবে তাকে চায়, তাহলে দায়িত্ব ভাগ করে দেবার প্রস্তাব দেবেন বলে তিনি জানিয়েছেন। আর নতুন সভাপতি এলে ভালো করবেন বলে বিশ্বাস করেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট। বোর্ড পরিচালনায় যে সমস্ত কাজ থাকে, রেগুলার অ্যাক্টিভিটিস থাকে, ওটার আজকেরটাই হলো শেষ বোর্ড মিটিং বলতে গেলে। এরপরে একটা আছে, সেটা হচ্ছে জাস্ট আ ফর্মালিটি। আমরা চাচ্ছি অক্টোবরের মানে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তার আগেই ইলেকশন কমপ্লিট করে দিয়ে নতুন বোর্ডের কাছে হস্তান্তরের চিন্তা ভাবনা করছি, যে আমরা এর আগেই সব শেষ করে ফেলতে চাই। এবার ভিন্ন 3 ফরম্যাটের জন্য ক্রিকেটারদের সাথে কেন্দ্রীয় চুক্তি করেছে বিসিবি, যেখানে 3 ফরম্যাট মিলিয়ে মোট 24 জন ক্রিকেটার রয়েছেন চুক্তির আওতায়। এই বছরের মে থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ। 3টি ফরম্যাটেই রয়েছেন সাকিব, মুশফিক, লিটন, তাসকিন আর শরীফুল ইসলাম। টেস্টের জন্য তালিকায় আছেন 14 জন। বাকিরা হলেন তামিম, মিরাজ, তাইজুল, মুমিনুল, নাজমুল শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান, সাইফ হাসান আর ইবাদত হোসেন। ওয়ানডেতে চুক্তিবদ্ধ হয়েছেন 12 জন, যেখানে এই 5 জন ছাড়াও রয়েছেন তামিম, মিরাজ, রিয়াদ, তাইজুল, মুস্তাফিজ, সাইফুদ্দিন আর আফিফ হোসেন। টি-20তে 15 জনের সাথে চুক্তি করেছে বোর্ড। এই তালিকায় আছেন রিয়াদ, মুস্তাফিজ, সাইফুদ্দিন, আফিফ, সৌম্য, নাইম শেখ, মেহেদি হাসান, সোহান, নাসুম আর শামীম পাটোয়ারি। আগের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মিঠুন আর নাইম হাসান। এবার নতুন ঢুকেছেন শামীম, নাসুম, সোহান, শেখ মেহেদি, সাইফ হাসান আর শরীফুল ইসলাম। এদিকে আসন্ন বিসিবি নির্বাচনের জন্য 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়াল এক ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, বিএনপির গত 43 বছরের ইতিহাসে মিথ্যার বেশাতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস মিলেছে। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী এবং অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। বান্দরবানের নাইকংছড়িতে যৌথ বাহিনীর সাথে জেএসএস সন্ত্রাসীদের
গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে নাইখংছড়ির চাকপাড়া এলাকায় সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়। নাইখংছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ আব্দুল আজিজের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির 8টি দলের সমন্বয়ে চলে অভিযানটি। এ সময় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসীরা। সন্ত্রাস নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে 3 আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে জয়নগর শিমুলতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে রূপপুর মোড় থেকে ঈশ্বরদী যাচ্ছিল 3 যুবক। পথে বিপরীতমুখী মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। নিহতদের মধ্যে নতুন রূপপুর গ্রামের ইব্রাহিম ও জয়ের পরিচয় জানা গেছে। চালক পলাতক থাকলেও মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। ময়মনসিংহের আদালতে মারামারির মামলায় আসামিদের বদলে হাজিরা দিতে গিয়ে ধরা পড়েছেন 5 ব্যক্তি। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আদালতের 5ম তলায় বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। তিনি নান্দাইলের একটি মারামারির মামলায় 5 আসামির জামিন শুনানি করছিলেন। শুনানিতে 5 আসামি এজলাসে হাজির ছিলেন, তবে আদালতের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা উল্টোপাল্টা উত্তর দিতে থাকে। এতে বিচারকের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করে। ওই 5 জন আসামির আজকে জামিন শুনানি ছিল, কিন্তু ওই 5 জন আসামি আজকে হাজির না হয়ে তাদের পরিবর্তে অন্য পরিবারের সদস্য তাদের প্রক্সি হিসাবে আজকে আদালতে হাজির হয়। কিন্তু বিজ্ঞ আদালতে তাদের নাম ঠিকানা বলতে গিয়ে উল্টাপাল্টা বলাতে ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পাশাপাশি প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2020 সালের 23 আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধেই মামলাটি দায়ের করে দুদক। অভিযোগপত্র দাখিল করা হয় চলতি বছরের জুলাইয়ে। আলামত সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে মামলাটা আজকে আমলও গ্রহণ করেছেন, আমলও গ্রহণ করে যে প্রদীপ কুমার দাস হাজির ছিল, তার জামিন আবেদনটি সেটা নামঞ্জুর হয়েছে। কোনো অভিযোগ নাই, উনি ইনকনসিস্টেন্ট নন সোর্স অফ ইনকাম এই কথা বলে মামলা দেওয়া হয়েছে। ওনার নন সোর্স কত, ইনকনসিস্টেন্ট কতটুকু একটা অ্যামাউন্ট দিয়েছে বটে, বাট ইট ইজ নট অ্যাকুরেট। দেশের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে গণ্য করা হয় জাতীয় জাদুঘরকে। 1000 বছরের নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হলেও সেখানে উপেক্ষিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবির ব্যবহৃত 85টি নিদর্শন থাকলেও তা আছে জাদুঘরের স্টোরে। বাংলাদেশের নাগরিকত্বের সনদপত্র, 1976 প্রদান করা 21 পদক, পাঞ্জাবি, পাজামা, ধুতি, লুঙ্গি, সোয়েটার, থালা, চামচ, কাপ, গামলা, টেপ রেকর্ডার সহ ব্যবহার্য নানা কিছু রয়েছে। এত নিদর্শন সংগ্রহে থাকার পরও জাতীয় কবির নামে জাদুঘরে কেন কোনো কর্নার নেই, সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। কল্পতার কাহিনী সব আমরা এখানে গ্যালারিতে উপস্থাপন করতে আমরা পারছি না, কিন্তু এই যে আমরা কিন্তু ওই যে বিখ্যাত ব্যক্তিদের যে নিদর্শনগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে আমরা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। জাতীয় কবির যে মর্যাদা জাতির পিতা বঙ্গবন্ধু দিয়ে গেছেন, সেই জাতীয় কবির সঠিক উপস্থাপনাটা এটা দেখা এবং সেটাকে মনিটর করা, সেটা আমাদের সবার দায়িত্ব। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত করিম মুকুল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। 2007 সালের 25 সেপ্টেম্বর বিজ্ঞান ও ফাইন্যান্স বিভাগের শিক্ষক রাহাত করিমকে রাতে সিএনজি যাওয়ার সময় তার উপর আক্রমণ করে মলম পার্টির সদস্যরা। এরপর শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ ফেলে যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। এই মলম পার্টির জন্য এরকম তরতাজা প্রাণী, যা মানে প্রাণ, যারা আমাদের সমাজকে কিছু দিতে পারত, তাদের এইভাবে মৃত্যুর করে ঢলে পড়তে হয়। সুতরাং এই বিষয়গুলো যেন আমাদের সমাজ সোসাইটির উপরে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে, এটাও আদালতকে লক্ষ্য করতে হবে, প্রসিকিউশনকেও এটা এইভাবে খেয়াল রাখতে হবে। এই আর্গুমেন্টগুলো করেছি।
অনলাইন রিয়েল হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও উপস্থাপক রোকসানা আঞ্জুমান নিকোল। সেরা নারী সংবাদ উপস্থাপক হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড পান। বুধবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে তার হাতে সম্মাননা তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। এ সময় তিনি রোকসানা আঞ্জুমান নিকোল সঞ্চালিত রাজনীতি শিরোনামে যমুনা টেলিভিশনের অনুষ্ঠানের প্রশংসা করেন। মিরর ম্যাগাজিনের আয়োজনে দেওয়া হয় এই পুরস্কার। নানা মাধ্যমে অবদান রাখায় 50 জন এই অ্যাওয়ার্ড পান। অনুষ্ঠানের মূল কোঅর্ডিনেটর ছিলেন মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ ছাড়াও র্যাম্প শো ও গান পরিবেশিত হয়। 24 ঘন্টার ব্যবধানে দুবার ড্রোন হামলার শিকার হলো সৌদি আরবের আভা বিমানবন্দর। মঙ্গলবারের বিস্ফোরণে আহত হন কমপক্ষে 8 জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলেও তাদের অবস্থা সংকটাপন্ন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমানও। নিরাপত্তা বাহিনী জানায়, সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয় প্রথম ড্রোনটি। তবে দ্বিতীয় ড্রোনটিকে শনাক্তের পর গুলি ছুড়ে ভূপাতিত করা হয়। নস্যাৎ করা হয় হামলার পরিকল্পনা। এখনও কেউ এই হামলার দায় স্বীকার না করলেও এর পেছনে হুতি বিদ্রোহীদের দায়ী করছে রিয়াদ। ভারতের উত্তরপ্রদেশের রহস্যজনক জ্বরে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের দাবি, বেশিরভাগই শিশু। বিবৃতিতে বলা হয়, প্রচণ্ড জ্বরের পাশাপাশি মাথা ব্যথা, শরীরে ব্যথা, পানি শূন্যতা এবং শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন সবাই। তবে নিহতদের কারো নমুনায় কোভিড-19 ধরা পড়েনি। রাজ্যের পূর্বাঞ্চলের 6টি শহরে আরও কয়েকশো মানুষ এসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আগ্রা, মথুরা, ফিরোজাবাদ শহর। চিকিৎসকরা ধারণা করছেন ডেঙ্গুর কারণে এমন মৃত্যু ঘটছে। সম্প্রতি এডিস মশার পরিমাণ বেড়েছে ওই রাজ্যে, একই সাথে ছড়িয়েছে ডেঙ্গু জ্বর। আফগানিস্তানে 1,80,00,000 মানুষের প্রয়োজন জরুরি সহায়তা। দেশটি মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অর্থনৈতিক সাহায্য নিয়ে আফগান নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি তিনি আহ্বান জানান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তার মুখপাত্র স্টিভেন দুজারিচ বলেন, এই মুহূর্তে দেশটির জন্য প্রয়োজনীয় 130 কোটি তহবিলের মাত্র 39% অনুদানের মাধ্যমে এসেছে। তিনি আশ্বাস দেন, আফগানদের সহায়তায় দেশটিতে উপস্থিত থাকবেন জাতিসংঘের কর্মীরা। আফগান মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ জাতিসংঘ। চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করে যাবে মানবাধিকার কর্মীরা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 80 লাখ মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সময়োপযোগী সিদ্ধান্ত। দীর্ঘ 20 বছরের যুদ্ধের সমাপ্তি টানার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন বাহিনী প্রত্যাহারের কারণে নানা সমালোচনা সইতে হয়েছে বাইডেনকে। মঙ্গলবার তারও ব্যাখ্যা দেন তিনি। বলেন, আফগান যুদ্ধের পরিধি আর বাড়াতে চায় না তার সরকার। এর আগে মার্কিন বাহিনীর প্রস্থানকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দেয় তালেবান। দলটি বলছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের অবসান ঘটল। এতদিনে আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা লাভ করেছে, এমনটাও দাবি করেছে তালেবানরা। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সব দায় দায়িত্ব নিচ্ছি। অনেকেই বলছেন, তাড়াহুড়োর কারণেই কি এতটা অরাজকতা? তাদের বলবো, জুন জুলাইয়ের দিকে লাখো মানুষকে সরানো হলেও একই চিত্র দেখতে হতো। এটাই সর্বোত্তম সময় ফিরে আসার। আর তৃতীয় দশকে যুদ্ধ গড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তাতে যুক্তরাষ্ট্রের ওপরই বাড়ত হামলার ঝুঁকি। বৃহস্পতিবার থেকে কিরগিজস্তানে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। সেই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে 3 দেশের অধিনায়ক ও কোচ। প্রথম দিন বিশকেকে মুখোমুখি হবে স্বাগতিক কিরগিজস্তান ও ফিলিস্তিন, যেখানে কোচ জেমিডে আরও একবার মনে করিয়ে দিলেন সেরা ফরমেশনেই খুঁজতে তাদের এই টুর্নামেন্টে অংশ নেওয়া। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও মাঠে নিজেদের সেরাটা দিতে চান জামাল ভুইয়ারা। আর এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা নীতি মাঠে থাকবে বলে জানিয়েছেন কোচ অধিনায়ক। বাংলাদেশের প্রথম ম্যাচ 5 সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ 7 সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজস্তানের বিরুদ্ধে। এখানে দুই দলই আমাদের থেকে অনেক এগিয়ে। এখন আমাদের হারানোর কিছু নেই, তবে সাফের জন্য এর থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না। এখানকার আবহাওয়া আমাদের দেশের মতোই, মানিয়ে নিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। দলের সবাই ফিট আছে এবং আমরা এখানে ভালো অনুশীলনও করতে পারছি। রাতে আরামবাগের কিছু ফুটবলার নিয়ে গোপন বৈঠকে বসতেন মিনহাজুল ইসলাম মিনহাজ। ক্লাবের শাস্তির বিরুদ্ধে বাফুফেতে আপিল করতে এসে এমনটাই জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। শুধু তাই নয়, গুঞ্জন আছে ফুটবলারদের হুমকি ধামকি দিয়েও অনৈতিক কাজ করানোর। তবে কোনো ফুটবলারদের দিয়ে এসব করানো হয়েছে তা সুস্পষ্ট নয় ক্লাব কর্মকর্তার কাছে। সন্দেহ হওয়ার পরে তিনি জানিয়েছিলেন বাফুফেকে।
আপিল করতে এসে এমন সব কথাই জানালেন আরামবাগের সাধারণ সম্পাদক। দুপুর 3টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তিনি যান। অবশ্য তার সাথে তখন ছিল না আপিলের মূল কাগজ। তবে ক্লাবের বর্তমান কেউ জড়িত নয় দাবি করে ক্লাবের শাস্তি মওকুফের আপিল করছেন বলে জানিয়েছেন এই ক্লাব কর্মকর্তা। সেখানে কিছু ফুটবলারদের শাস্তি মওকুফের অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। আপিলের এইটাই বলছি যে আমাদের ক্লাব কোনোভাবেই এটার সাথে জড়িত না এবং ক্লাবের কোনো কর্মকর্তা এটার সাথে নাই। যারা যে সমস্ত কর্মকর্তার নাম আসছে তারা ডোনার হিসাবে আসছে এবং তারা শাস্তি পেয়েছে, শাস্তি পাক সেটা ওনাদের ব্যাপার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার শুরু হলো মুজিব বর্ষ ফেডারেশন কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা 2021। 4 দিনব্যাপী প্রতিযোগিতায় 10টি পুরুষ দল ও 8টি নারী দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিন থেকেই শুরু হয়েছে টুর্নামেন্টের খেলা। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনির, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু। রাজশাহীতে প্রতীকী অনশন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বেলা 11টার দিকে নগরীর 0 পয়েন্টে জড়ো হয় ছাত্রছাত্রীরা। এরপরই অনশন শুরু করেন তারা। তাদের অভিযোগ, এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মারধর করে, ব্যানার কেড়ে নেওয়া সহ মাইক ভাঙচুর করে হামলাকারীরা। তবে পুলিশ বলছে হামলাকারীরা ছাত্রলীগের কর্মী কিনা তা জানা নেই তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের দ্বিতীয় বর্ষ অনার্স বিশেষ পরীক্ষা 2019 অনুষ্ঠিত হয়েছে। তবে 4 ঘন্টার পরীক্ষার সময় কমিয়ে 2 ঘন্টা এবং 3 ঘন্টার পরীক্ষার সময় 1.5 ঘন্টা করা হয়েছে। বুধবার বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামিক শিক্ষা, মার্কেটিং, ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান সহ 19টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আসন বিন্যাসে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিমুল্লাহ খন্দকার জানান, এই পরীক্ষা নিয়মিতভাবে শেষ করতে পারলে জট কিছুটা হলেও কমবে। আমাদেরকে যে লজিকে পড়ানো হয়েছে ওই রকম কোনো কোশ্চেন ছিল না। মানে কোশ্চেনটা আমাদেরকে পড়িয়েছে একরকম, বাট কোশ্চেনে আসছে আরেক রকম। পরীক্ষা দেওয়াতে আমরা তাড়াতাড়ি আমাদের ইয়ারটা কমপ্লিট করতে পারবো, কারণ আমাদের সামনে 3rd ইয়ারের এক্সাম বাকি আছে, 4th ইয়ারের এক্সাম বাকি আছে। তো এক্সাম হওয়াতে আমরা একটু আগায় গেলাম। একদিন 6টা পরীক্ষা হয়তো 3000 পরীক্ষার্থী ছিল, ধরেন আমরা সেটাকে হয়তো স্প্লিট করে ভাগ করে হয়তো 3 সাবজেক্টে হয়তো 1200 জনের পরীক্ষা বা কিছু এইভাবে আমরা করে একদম সীমিত পরিসরে নিয়ে আসছি। প্রবাসীদের মধ্যে যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের সৌদি আরব যেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বলেন, সৌদি কর্তৃপক্ষ সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিয়েছে, তাই যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজও দিতে হবে না। আমাদের দেশে অনেক লোক সিনোফার্মের টিকা নিয়েছেন। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ কিন্তু সিনোফার্মকে অ্যাকসেপ্ট করেছেন। তারা বুস্টার ডোজ যখন সিনোফার্ম তাদের রিকগনাইজ করে নাই তখন ছিল বুস্টার ডোজের কথা, কিন্তু যে মুহূর্তে সিনোফার্ম রিকগনাইজ করা হয়েছে তখন তার বুস্টার ডোজের প্রশ্ন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন দেশে আটকে পড়া প্রবাসীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন, বর্তমানে দেশে এসে আটকা পড়েছেন 50,000-এর বেশি আরব আমিরাত প্রবাসী। অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ। বাংলাদেশের কোনো বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী বিমানে ওঠার 6 ঘন্টার আগে নেগেটিভ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রবাসীরা। আগস্ট দিন শেষে রিজার্ভের মাত্রা $48 বিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। তারপরও যদি প্রবাসীরা অবহেলিত হয় তাহলে প্রবাসীরা কোথায় যাবে, কার কাছে যাবে? বিশেষ ক্ষমতা আইনের মামলায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিষ্কৃত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দ হাফসা কুমার আদালত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা করে জরিমানা অনাদে আরও 6 মাসের কারাভোগের আদেশ দেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হয় এই মামলায় খোরশেদ আলম পাটোয়ারি ও সৈয়দ আকিদুল আলীকে খালাস দেওয়া হয়েছে।
পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত বিশেষ তহবিল সংক্রান্ত প্রতিবেদন এখন থেকে প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, এখন থেকে এসব তথ্য প্রতি মাসের 5 তারিখের মধ্যে পাঠাতে হবে। পুঁজিবাজারে তারল্য সংকট কাটাতে বিশেষ তহবিল গঠনের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, যে কোনো ব্যাংক তার নির্ধারিত সীমার বাইরে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য 200 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হলো ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রহমতুল্লাহকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে নতুন বোর্ড। গত বছর 14 কোটি টাকার জমিতে 142 কোটি টাকার বালু ফেলার নামে অর্থ আত্মসাতের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সেটি আমল নিয়ে তদন্ত শেষে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিএসইসি। মানি লন্ডারিংয়ে জড়িত পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের 10 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ড পুনর্গঠন করা হয়েছে এবং সেখানে বোর্ডের চেয়ারম্যান হিসেবে জনাব ডক্টর রহমতুল্লাহকে নমিনেশন দেওয়া হয়েছে। 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের। সময় দলটির নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক শুরু করেছে। সরকার বিরোধী আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এই ধরনের অপপ্রচার বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কোনোদিন এটা ভালো চোখে দেখবে না। আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন, আমাদেরকে মাঠে ময়দানে কাজ করার জন্য প্রতিবন্ধকতা প্রত্যাহার করবেন। জিডি না নিয়ে মৌখিকভাবে মীমাংসার আশ্বাস দিয়ে ভুক্তভোগীকেই ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। রাজধানী শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল আলমের বিরুদ্ধে এই ঘটনায় মামলা হয়েছে গুলশান থানায়। মঙ্গলবার রিমান্ড মঞ্জুর না করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামি পুলিশ হওয়ায় ভয়ভীতি ও চাপের মধ্যে আছে বলে জানিয়েছে ভুক্তভোগী ও তার পরিবার। এটা আমাদেরই রুম, এখানে আমরা থাকি, এখানে স্যারে আপনাকে বসতে বলছে। পরে উনি দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দেওয়ার পরে ওই ছেলের বিষয়ে কিছু আমাকে জিজ্ঞাসাবাদ করে। এখানে যে কাজগুলি হয় টোটালি অবৈধ কাজগুলি হচ্ছে। গত রাতে 4 জন মহিলা ধরা পড়েছে। ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, সেই প্রক্রিয়াটিকে আমরা এটি সবার জন্যই সমান, তো সেই অনুযায়ী একটি ব্যবস্থা নেওয়া, সেটি আমরা করছি, সেটা আইন অনুসারে করছি। করোনার এই সময়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণ প্রকৃতির রাজত্ব থাকলেও ক্ষুধায় ভালো নেই ক্যাম্পাসের কুকুর, বিড়াল, শিয়াল সহ বোবা প্রাণীগুলো। তবে কিছুটা ক্ষুধা মেটাতে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। 18 মাস ধরে তিনি দিয়ে যাচ্ছেন খাবার। শিক্ষকের এমন উদ্যোগে বেশ খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিদিন অন্তত 32টি কুকুর, 11টি বিড়াল ও 20টি শিয়ালকে খাবার দেওয়া হয় বলে জানিয়েছেন এই শিক্ষক। প্রথমে আমরা রেজিস্টার বিল্ডিংয়ে দিই, ওই জায়গায় আসলে আমরা চলে যাই ওয়াজেদ মিয়ায়, মাইক্রোবায়োলজির সামনে ওয়াজেদ মিয়ায়, যে আমরা শিয়ালকে দিই খাবার। ওরা আগের থেকেই মনে করেন যে বুঝতে পারে, অনেক দূর থেকেই মানে যে এরা হরেন পেলেই মনে করেন যে দৌড়ায় চলে আসে। তাদের খানা দরকার, এই মানবিকতার থেকেই আমি এই কাজটা শুরু করি গত বছরের মার্চের 19 তারিখের থেকে। বিশ্বকাপ বাছাই পর্বে দলের হয়ে খেলতে দলের সাথে যোগ দিয়েছেন সদ্য পিএসজিতে পাড়ি জমানো লিওনেল মেসি। সেপ্টেম্বরের শুরুতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়া। প্রথম ম্যাচে আর্জেন্টিনার ম্যাচ হবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। এরই মধ্যে ভেনেজুয়েলাতে পৌঁছে গেছে আলবিসেলেস্তারা। সেখানেই দলের সাথে যোগ দিয়ে বিকেলে অনুশীলন করেছেন মেসি। বুধবার ভেনেজুয়েলা ম্যাচের ভেন্যু কারাকাস স্টেডিয়ামে অনুশীলন করবে আর্জেন্টিনা ফুটবল দল। 3 সেপ্টেম্বর আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। এদিকে ব্রাজিল দলের সাথে যোগ দিয়েছেন নেইমারও। দলের সাথে অনুশীলন করেছেন তিনি। ব্রাজিল মুখোমুখি হবে চিলি, আর্জেন্টিনা ও পেরুর। ইংলিশ প্রিমিয়ার লিগের 9 ফুটবলারকে ছাড়া এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। ফলে বিকল্প 9 ফুটবলারকে দলে নিয়েছেন কোচ তিতে। 3 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল 7টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। স্টেডিয়ামে বসে ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। প্রথমে 12,000 দর্শক প্রবেশের কথা জানালেও এখন তা থেকে সরে এসেছে সিবিএফ।
গত সপ্তাহে দর্শক প্রবেশের সুখবর জানায় সংস্থাটি, কিন্তু এতজনের করোনা নেগেটিভ পরীক্ষা ও টিকা নিশ্চিতকরণ সম্ভব না বলে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফলে কেবল 1,500 অতিথি উপস্থিত থাকবেন ম্যাচ ভেন্যু সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে। সাও পাওলো ফুটবল ফেডারেশন ও স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সিদ্ধান্তেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। 5 সেপ্টেম্বর মধ্যরাতে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দেশ। শারীরিক অবস্থায় অবনতির জন্য নয়, বরং নিয়মমাফিক চেক আপ করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে। তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে তিনি নিজেই কথা জানিয়েছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে পেলে হাসপাতালে ভর্তি হন এমন সংবাদ ছড়িয়ে পড়েছিল ব্রাজিলিয়ান গণমাধ্যমে, কিন্তু 80 বছর বয়সী পেলে সম্পূর্ণ সুস্থ আছেন। সেই সাথে নিজের স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি। আগামী মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন পেলে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মূল অববাহিকার প্রতিটি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠেছে। এতে নিচু এলাকা ও চরাঞ্চল প্লাবিত। জলবন্দী মানুষের দুর্ভোগ প্রতিদিন বাড়ছে। ফসল নষ্টের পর দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। আগামী 2-3 দিন প্রধান অববাহিকায় পরিস্থিতির অবনতির কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 প্রকৌশলী। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। মৃত্যু ভয় থেকে দেশে ফিরতে পেরে সবাই বেশ খুশি, আর এজন্য ধন্যবাদ জানান বাংলাদেশ সরকারকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী কয়েকদিনের মধ্যে বাকি 6 বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। টিকিট ছিল 16 তারিখে, ঠিক আছে, মানে আমরা চলে আসবো সবাই, কিন্তু 15 তারিখেই তো আসলে সব চেঞ্জ হয়ে গেল। লাস্ট 10-15 দিন খুব মারাত্মক একটু উদ্বিগ্নের মধ্যে ছিলাম। সরকারের কাছ থেকে আমরা অত্যন্ত ভালো এবং আন্তরিক সহযোগিতা পেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই খুশি। 4 মাস পরপরই ছুটিতে আসে তো আসি না সাধারণত, কিন্তু আজকের এই আশাটা অন্যরকম। আসলে এই সিচুয়েশনের প্রেক্ষিতে একটু তো টেনশন ছিলই, যার জন্য এখন তো ভালো লাগছে, টেনশন মুক্ত এখন। মাত্র 2,500 টাকা বিনিয়োগে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা। জালিয়াতির মাধ্যমে সারা দেশে 4,500 ইউনিয়নে করোনা নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম শুরু করেছিল একটি চক্র। এজন্য দেশজুড়ে টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়া শুরু করে তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উপসচিবের স্বাক্ষর জাল করে এই সংক্রান্ত অনুমোদনের একটি জাল চিঠিও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। সম্প্রতি বরিশালের ঝালকাঠি থেকে এই চক্রের মূল হোতা সহ 3 জনকে আটকের পর জালিয়াতির এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। যাদেরকে দেবো তাদের কাছ থেকে 2 লাখ টাকা করে আমরা জামানত নিব, এখান থেকে আমাদের 2 কোটি টাকা আসবে। মন্ত্রণালয়ের ভুয়া অনুমোদন দেখিয়ে তারা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়োগ দেওয়ার নাম করে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে। তারা গ্রামের বিভিন্ন মানুষদের কাছে অ্যান্টিজেন করোনা টেস্টের কথা বলেও স্যাম্পল সংগ্রহ করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে যাচ্ছে। হলমার্ক কেলেঙ্কারিতে যুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক পরিচয় দানকারী 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পাশাপাশি ওয়ারেন্ট থাকায় ভিকটিমকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 95 লাখ টাকার চেক ও নগদ 5 লাখ টাকা ও অন্যান্য নথিপত্র উদ্ধার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের একটি চাঁদাবাজ দলের সদস্য হিসেবে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা প্রাণের বাংলাদেশ, স্বাধীন সংবাদ, বিডব্লিউ নিউজ, প্রথম বেলা, ডেইলি নিউজ সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যমের পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাতো এবং চাঁদাবাজি করত। তারা একটি চাঁদাবাজি চক্রের সদস্য। এই চক্রে আনুমানিক 10 থেকে 15 জন রয়েছে এবং তারা এলাকায় বিভিন্ন নামে স্বাধীন সংবাদ, বিডব্লিউ নিউজ, প্রথম বেলা, প্রাণের বাংলাদেশ, ডেইলি নিউজ সহ আরও বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে তারা চাঁদাবাজি করে আসছিল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিনব কৌশলে দিনে দুপুরে দোকান থেকে 3.5 লাখ টাকা চুরি করার 5 দিন পরেও সংঘবদ্ধ চক্রটি ধরা পড়েনি। চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরালও হয়। চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার জুমার নামাজের সময় রাঙ্গুনিয়া উপজেলার শিরক ইউনিয়নে দিঘির পাড়ে। ক্যামেরায় দেখা যায় হাজি মেহের স্টোর নামে একটি দোকানের সামনে 6-7 জনের একটি চোরের দল অবস্থান নিয়েছে। পরে একজন ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় দোকান মালিক শফিউল্লাহ থানায় মামলা করলেও কেউ ধরা পড়েনি। আমাদের জন্য খুব
করতে পারছে এটা বাইরে থেকে আসছে, এই এলাকার না, শহর এলাকা। অভিযান চলছে, আশা করছি খুব দ্রুত সময়ে এটা চলছে। 1.5 বছরেও সন্ধান মেলেনি মালয়েশিয়ার প্রবাসী পাবনার মিরাজুল মণ্ডলের। বিদেশে নিখোঁজ সন্তানের খোঁজ পেতে বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও কোনো সহায়তা মেলেনি বলে জানায় তার পরিবার। স্বজনদের অভিযোগ, মালয়েশিয়ায় মিরাজুলের বাংলাদেশি রুমমেটরা তাকে নানাভাবে নির্যাতন করত ও হত্যার হুমকি দিত। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জানিয়েছেন, রিক্রুটিং এজেন্সিকে লিখিতভাবে সব তথ্য জানানোর নির্দেশ দেওয়া হলেও তাতে খুব একটা সাড়া মিলছে না। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভ্রমণ কন্যার নতুন প্রজেক্ট জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। ভ্রমণ কন্যার সামাজিক সচেতনতামূলক প্রকল্পটি বুধবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, 64 জেলার শিক্ষা অফিসারবৃন্দ ও 16টি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা ডাক্তার মানসী সাহা ও ডাক্তার সাকিয়া হক প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান। 5 বছরব্যাপী এই কর্মসূচিতে সারা দেশে প্রায় 500টি বিশ্ববিদ্যালয়ে 2.5 লাখ শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ বিষয়ে জানানো হবে। রাজ্যের স্বীকৃতি হিসেবে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার পেয়েছে সংগঠনটি। কুয়াকাটা সমুদ্র সৈকতের বালুক্ষয় রক্ষায় ওভেদ জিও টিউবের পরীক্ষামূলক ব্যবহার সফল হয়েছে। যে অংশে এই ধরনের টিউব ব্যবহার হয়েছে সেখানে ভাঙন ধরেনি, তাই ভাঙন রোধে এই ধরনের কার্যকর প্রকল্প গোটা সৈকতে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতকে 1998 সালে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। জিরো পয়েন্টটা এখনো অক্ষত আছে, তা না হলে জিরো পয়েন্টে কোনো অস্তিত্বই থাকতো না। টিউব দিয়ে এই জায়গাটাকে আরেকটু সম্প্রসারিত করে একটা স্থায়ী ভেরিবাদের ব্যবস্থা করা। এখন যে ভাঙনটি হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটিকে কীভাবে কমিয়ে আনা যায় সেক্ষেত্রে আমাদের যে জিও টিউব আছে সেটির ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি। পেরুতে বাস খাদে পড়ে প্রাণ গেছে 2 শিশু সহ কমপক্ষে 32 জনের। মঙ্গলবারের দুর্ঘটনায় গুরুতর আহত আরও 20 জন। পাহাড়ি এলাকা মাতুকানায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার আগে ঘুম ঘুম চোখে দেখা গেছে চালককে। এ সময় তাকে বাস থামাতে অনুরোধ করেন যাত্রীরা। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পেরুর পাহাড়ি এই অঞ্চলটিতে প্রায়ই ধরনের দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ সড়ক ও ফিটনেসবিহীন গাড়ি এসব দুর্ঘটনার জন্য দায়ী। গেল শুক্রবার অন্য এক বাস দুর্ঘটনায় 16 জন নিহত হন শহরটিতে। যুক্তরাষ্ট্রের অরলিন্স, লুইজিয়ানা, মিসিসিপি অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হারিকেন আইডা। ভয়াবহ এই ঝড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2 জন। অতিরিক্ত বৃষ্টিপাতে তলিয়ে গেছে লুইজিয়ানা ও অরলিন্সের বহু নিচু এলাকা। ধ্বংস হয়েছে অন্তত 10 লাখ ঘরবাড়ি, স্থাপনা। তীব্র ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত লুইজিয়ানা অঙ্গরাজ্য। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 7 লাখ বাসিন্দা। রাস্তাঘাট ধসে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। সুপেয় পানি ও খাবারের তীব্র অভাবে দুর্যোগ কবলিত রাজ্যগুলোর বাসিন্দারা উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের 25,000 কর্মী। শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম। পরিস্থিতি উন্নতিতে কয়েক সপ্তাহ লেগে যাওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের। সোমবার ঘন্টায় 240 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে ক্যাটাগরি 4 ঝড় আইডা। মার্কেটিং ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে আরও একবার চমৎকার দৃষ্টান্ত রাখল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। মার্কেটিং খাতে উৎকর্ষে সৃষ্টিশীল কর্মযজ্ঞের সম্মান ও স্বীকৃতির আসর কমওয়ার্ডের 10 আয়োজনে একক এজেন্সি হিসেবে 43টি পুরস্কার জিতেছে তারা। মাইন্ডশেয়ারের একক অর্জন হিসেবে এসেছে 33টি, অন্য 10টি পুরস্কারের পেছনে ছিল সহযোগী অন্য প্রতিষ্ঠান। মেসির পর এবার গ্রিজম্যানকেও দলে রাখতে পারল না কাতালান ক্লাব বার্সেলোনা। দল বদলের শেষ দিনে পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরে গেলেন ফরাসি স্ট্রাইকার আতোয়াইন গ্রিজম্যান। শেষ মুহূর্তে এমন দল বদলে ঢাকা পড়ে গেছে অ্যাটলেটিকো ও গ্রিজম্যানের চুক্তির খুঁটিনাটি। তবে বার্সেলোনা ধারে ছেড়ে দিয়েছে ফরাসি স্ট্রাইকারকে। বিশাল অঙ্কের ট্রান্সফারে 2 মৌসুমে আগে অ্যাটলেটিকো থেকে বার্সাতে এসেছিলেন গ্রিজম্যান, কিন্তু আর্থিক সংকটে থাকা বার্সেলোনা ধারে ছেড়ে দিল গ্রিজম্যানকে। গেলবারের লিগ জয়ে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনের ইচ্ছাতেই তিনি ফিরেছেন। সোমবার ফরাসি টেনিস তারকা সিৎসিপাসের কাছে হেরে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। এই ম্যাচে টয়লেট ব্রেক নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন 2 টেনিস তারকা।
খেলায় পিছিয়ে এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে যান মারে, কারণ টয়লেটের ব্রেক নিয়ে প্রতিপক্ষের সময় অপচয় দেখে ম্যাচ রেফারির কাছে অভিযোগ তোলেন তিনি। এমনকি ম্যাচের পরও তিনি এই বিষয়ে সমালোচনা করেন। ম্যাচের মাঝে এমন বিরতি বেমানান বলে জানান তিনি। এদিকে কোনো নিয়ম বিরোধী কাজ করেননি বলে প্রতিবাদ করেন ফরাসি টেনিস তারকা সিৎসিপাস। দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।